করার জন্য। আমার নাম নিকোয়া, আমার ভাই রাশিদুদ্দিন। আমার ভাইকে গুম করে খুন করা হয়েছিল। আমার ভাইয়ের অপরাধ ছিল শেষ পরিবার। আমাদের ভাইদেরকে শুধু গুম কিংবা খুন করেই ক্ষান্ত থাকেনি, আমাদের পরিবারদের উপর বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্ট হাসিনার প্রথম প্যারাকটাই আমরাই মেরেছিলাম। এই মায়ের ডাকের পরিবাররা সানজিদা ইসলাম তুলি এবং অসহায় নির্যাতিত পরিবারদের পাশে এসে শেখ হাসিনা যখন সেই স্বৈরাচার মনে করেছিল তার পথের কাটা যারা রাজপথে যেতে পারেনি তাদেরকে খুন করা হয়েছিল। নিরাপত্তাহীনতা নিয়ে আমরা এই মায়ের ডাকের ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে আমাদের মাঝে বিগত 13 বছরে আমাদের আসসালামু আলাইকুম। আমি আলিমা ইসলাম নীতির জন্য একটি নারী দিবস সেটি করার জন্য পাইনি। যখন এই ছবিটা দূরে দাঁড়াতাম, দাঁড়িয়ে আর কতদিন বক্তব্য দিব? আমরা দেখুন এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন হই নাই, সবাই সবার মতো করে ভালোবাসে, শুধু আমরা ছাড়া। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও কাজ পর্যন্ত পাইনি। 5 আগস্টের পরে কতগুলো দিন চলে গেল, আমরা একটা খোঁজও পাইনি। গুম কমিশন বলে ধরে নিল ওরা মৃত। কেন? দল করা তো অপরাধ না। ধন্যবাদ। আমাদের সাথে এই মাত্র যোগদান করেছেন গুমের শিকার চট্টগ্রাম 7 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্যার, আপনাকে স্বাগত। মায়ের ডাক, নিপীড়ন, গুম, বিচার তাদের নির্ভরতার জায়গা, প্রতিবাদের কণ্ঠস্বর। আজ সেই মায়ের আমাদের এই মহতী অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং এই আয়োজনের সাথে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমাদের সাথে আছেন আমাদের আরো অতিথিবৃন্দ যারা আমাদের জনাব হুমাম কাদের চৌধুরী এমপি, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 7। আমাদের সাথে আছেন আমাদের মাহবুবুর আনিসুর রহমান খোকন ভাই, মাননীয় এমপি, সংসদ সদস্য। আমাদের সাথে আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আমাদের সাথে আছেন দিবসে। এবং স্বাধীনতার মাসে আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং একইভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের শহীদ, সম্ভ্রম হারানো আমাদের সেই নারীদেরকে। তো যে চলচ্চিত্র মায়ের ডাক, এর নির্মাণ যাত্রার শুভ সূচনা আমাদের জন্য নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প শুধুমাত্র যে বিনোদনের জন্য মাধ্যম সেটা নয়, এটি আমাদের সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধকে ধারণ ও প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। গুমের শিকার পরিবারগুলোর জন্য সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি। গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের এই দীর্ঘদিনের যে যন্ত্রণা, যে কষ্ট, তাদেরকে সম্মিলিত স্মৃতিতে ধরে রাখার জন্য এবং তাদের পাশে এই সংস্কৃতিটা আমাদের সমাজে সামনে নিয়ে আসার জন্য আমরা এই প্রয়াস আমাদের সামনে যান। আমাদের মা হাজেরা খাতুন আজকের এই শুভ যাত্রায় তিনি সাথে রয়েছেন, তিনি পাশে রয়েছেন। আমাদের আজকের এই যাত্রায় আপনারা যারা মায়ের ডাকের আমাদের এই ভিকটিম পরিবার, জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন, আমাদের মিডিয়া থেকে শুরু করে আজকে আমরা সামনে যারা উপস্থিত রয়েছেন, সকলের কাছে আজকে এই ঐতিহাসিক দিনে আমরা বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে চলচ্চিত্রগুলো শুরু করা হয়েছে,
এটা খুব সুন্দর একটা উদ্যোগ। তবে একজন ব্যক্তিকে আমি আজকে একটু স্মরণ করতে চাই, যে ব্যক্তিটা এই চলচ্চিত্রর সিলসিলাটা শুরু করেছে। আমাদের উপদেষ্টা সাহেব ছিলেন উনি, মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। আপনারা হয়তো দেখেছেন গত 1.5 বছর ধরে অনেকগুলো শর্ট ফিল্ম করা হয়েছে, গুম নিয়ে অনেকগুলি করা হয়েছে, আয়নাঘর নিয়ে করা হয়েছে। উনি একটা সিরিজ শুরু করেছিলেন, দি আয়নাঘর ফাইলস, আপনারা হয়তো দেখেছেন। আমি আপনাদেরকে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যারা এই নতুন জার্নিটা শুরু করছেন, আমি তাদেরকে বলবো যে ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কারণ উনি যে কোয়ালিটিটা দেখিয়েছিল, ওই কোয়ালিটি যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তাদের সামনের জার্নিটাও সুন্দর হবে। আমরা ইতিহাস যেন ভুলে না যাই। আমাদের খোকন ভাই অনেক বছর যুদ্ধ করেছেন, মাঠে ময়দানে যুদ্ধ করেছেন। কিন্তু আজকে আমার সৌভাগ্য দুজন ব্যক্তির সামনে আজকে বক্তব্য রাখতে পারছি, যারা আসলেও আমার জন্য ব্যক্তিগতভাবে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল। প্রথমে তো হচ্ছে কি আমাদের মাননীয় মহাশিব সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আপনারা টিভির পর্দায় অনেকবার দেখেছেন, যখন আমার দলের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চলছিল, সামনের কাতারে উনি গিয়ে আমাদের জেনারেল হিসাবে উনি আমাদের জন্য লড়াই করেছিলেন। আমাদেরকে উনি ইন্সপায়ার করেছিলেন যখন এমন একটা সময় কেটেছিল যে আমরা মনে করেছিলাম যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তার সাথে সাথে আরেকজন ব্যক্তির কথা না বললে হয় না, শহীদুল আলম স্যার। যখন বাংলাদেশ একটা এমন মোড়ে চলে এসেছিল যে আমরা মনে করেছিলাম যে যেই বিগত সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা হয়তো পুরো দেশটাকে কবজা করে ফেলেছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে শহীদুল আলম স্যার বাংলাদেশের কথাটা গিয়ে বলেছিল। এই ব্যক্তিগুলো খালি আমাকে না, পুরো একটা নতুন জেনারেশনকে ইন্সপায়ার করেছিল। এই ইন্সপিরেশনের কারণেই হয়তোবা কিছুটা অবদান রেখেছিল এই জুলাই যোদ্ধারা, এই জুলাই যোদ্ধাদেরকে ইন্সপায়ার করার পিছনে। ধন্যবাদ জানানোর কাজটা শেষ করলাম। এখন ফিরে আসি এই আয়নাঘর নিয়ে। আপনারা সবাই জানেন, অনেকবার শুনেছেন, বারবার করে একই জিনিস বলতে হচ্ছে, কিন্তু একটা জিনিস আজকে আপনাদেরকে বলি। এই নারী দিবস যেহেতু আজকে, কিছু ব্যক্তিকে সম্মান জানানো খুব জরুরি মনে করি। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, এই ব্যক্তিরা যদি আমার পরিবারকে ধরে না রাখতো, আমার পরিবার ধ্বংস হয়ে যেত। এরকম অনেক নারীরা আছে অনেক পরিবারের মধ্যে, যারা পরিবার ধরে রেখেছিল। ওই আমরা যখন ফিরে এসেছি তখন আবার তারা পিছনের কাতারে চলে গেছে। কিন্তু আজকে আপনাদের সকলের সামনে বলে দিতে চাই, তাদেরকে আমরা কোনো সময় ভুলবো না, তাদের অবদান আমরা কোনো সময় ভুলবো না। আমার এখনো মনে আছে, আমি যেদিন বের হয়ে আসি, রাত তখন বাজে প্রায় ভোর 3টা। দরজা খুলে আমার মা যখন আমাকে প্রথমবার দেখলো, আমাকে জড়িয়ে ধরে প্রথম একটা প্রশ্ন করেছিল, বাকিরা কেমন আছে? আমার মা আমাকে দেখে খুশি হয়েছিল যে আমি জীবিত আছি, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে বাকিরা কেমন আছে। আমি আম্মাকে ধরে বলেছিলাম যে আমি তো আর কাউকে দেখার সুযোগ পাইনি, আমাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হতো, আদৌ বাকিরা কেউ আছে নাকি না আমি তাও জানি না। এটা ছিল আয়নাঘর। যারা যারা আয়নাঘরে গেছে তাদের বাইরের দুনিয়ার সাথে কোনো কানেকশন ছিল না। বাইরের দুনিয়া তো অনেক দূরের কথা, যেই জগতের ভিতরে ছিলাম, পাশের সেলে কি হচ্ছে সেটাও আমাদের জানার সুযোগ ছিল না। লড়াই চলতো,
প্রতিদিন বেঁচে থাকার জন্য। এখন বের হয়ে এসে মনে হচ্ছে যে কি দিন পার করে আসলাম আমরা, কি ছিল বাংলাদেশ। আজকে আপনাদের সবার সামনে একটা জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো, কারণ এখানে আমার অনেক সিনিয়র মানুষরা আছে যারা বক্তব্য রাখবেন। সেই কথাটা হচ্ছে, সেই বাংলাদেশে আমরা কোনো সময় ফিরে যাব না। যেই অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। এই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় দুইজন সংসদ সদস্য তাদের অভিজ্ঞতার কথা বলে গেলেন, যে তিক্ত অভিজ্ঞতাটা বললেন। এই স্বাধীন দেশে এরকম একটি ঘটনা ঘটে যাবে বছরের পর বছর, একটি যুগের বেশি এই ঘটনা ঘটে যাবে, সেটা কল্পনাতীত ছিল। আমাদের যখন এখানে আসলাম, আমার স্নেহস্পদ বোন তুলি আপা বললেন যে আমার অভিজ্ঞতাটা বর্ণনা করার জন্য। আমি বললাম যে আমি সেই মেমরি বা সেই অভিজ্ঞতা বর্ণনা করতে চাই না, কারণ আমিও কিছুদিন ঘুমেছিলাম, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা মনে করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। কিন্তু আজকে এখানে অনেক মারা আছেন, আমাদের সন্তানরা আছেন। আমি আজকে রিদিকে দেখে খুব অবাক হলাম। আমরা যখন আমাদের দলীয় প্রোগ্রামগুলো করতাম, একদম ছোট্ট ছিল, সে কোলে করে আসতো। আজকে আমাকে বললো যে আঙ্কেল, এই ছবিটা আমি এঁকেছি। তাদের বেদনা, তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের এই ত্যাগটা মনে হয় তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। তাদের অবশ্যই আমরা যেই ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যেই ভাইদেরকে আমরা ইনশাল্লাহ ফেরত চাই। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই। এবং আমারও সেই দাবি, আমরা তাদেরকে ফেরত চাই। মা, আপনাদের কষ্ট আমরা বুঝতে পারি, কিছুটা হলেও অনুধাবন করতে পারি। এবং শহীদুল আলম সাহেব যেটা বলে গেছেন, যেটা পুনরাবৃত্তি যেন না হয়, এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে, আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সকলকে ধন্যবাদ দিতে চাই যে আমরা আজকের এই চলচ্চিত্র যেই আমরা স্পন্সর করেছি, আমরা সেটা করতে পেরেছি এবং আমরা এই পথ চলায় একটি ভূমিকা রাখতে পেরেছি। সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমার খুব কষ্ট হয়, কারণ আজ থেকে দীর্ঘদিন আগে, এই রোজার মাস, আমার এখনো মনে আছে। আজকে যখন সামনে বসেছিলাম, পাশে তুলির মা ছিলেন, পেছনে ছিলেন মুন্নার মা। এই নামগুলোর সঙ্গে আমি খুব পরিচিত। আমি প্রথম যখন উত্তরায় ছিলাম, তখন মুন্নার বাবা, তিনি দক্ষিণখানে থাকতেন। তিনি প্রথম এসে একদিন আমাকে বললেন, স্যার, আমার ছেলেটাকে তো পাচ্ছি না, গুম হয়ে গেছে, গুম হয়ে ওরা পাচ্ছি না। এয়ারপোর্টে রাতে পুলিশ এসেছিল, এসে তুলিয়ে গেছে, তারপরে এখন পর্যন্ত কোনো খবর নেই। এই শুরু হলো পিতার সন্তানকে খোঁজ করা। মাসের পর মাস, বছর ধরে খোঁজ করেছে, এমন একটা জায়গায় নিয়ে যাওয়া দিয়েছে, এমনকি ভারতে গেছে, সিমলাতেও গেছে, এবং শেষে অসুস্থ হয়ে মারা গেছে। মুন্নার মা খুব কষ্ট করে এখন ছেলেদের সঙ্গে থাকে, এত অপর মেয়ের সঙ্গে থাকে। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত।
আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবন যাপন করবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্য চলে গেছে তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই সারাটা সংগ্রামে যে হিরো সঞ্জিদা তুলি, যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি, এবং তাকে সত্যিকার অর্থে আমি তাকে হিরো মনে করি। ওই সময়টা আমি জানি এককভাবে কিভাবে লড়াইটা লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনের কথা বলেছে। এই মেয়েটা তখন কেউ কথাও শুনতে চাইত না, ভয় পেত। রিয়ালিটি। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা, যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না শহীদ ভাই কি মনে করবেন, আমি সেভাবে আসেনি। আমি আশা করব যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি, সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, বিশ্রাম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। ধন্যবাদ সবাইকে, আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের সকল বিশেষ অতিথি, আমাদের প্রতিমন্ত্রী সচিব সহ সকল আমাদের প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয় সকলকে। আমি আমাদের সকল পরিবারদেরকে একটু অনুরোধ করব আমাদের পেছনে এসে দাঁড়ানোর জন্য, মায়ের ডাকের যারা সদস্য, এবং আমি বিশ্বাস করি আমার এই ভাইরা আমাদের জন্য সেই কাজটা ইনশাল্লাহ করবেন। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আমাদের এই স্মৃতিগুলোকে, আমাদের এই রেজিস্ট্যান্স থেকে যে রেগুলেশন হয়েছে, এই স্মৃতিকে আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। সামনে বসে যাও, তোমরা বসে যাও নিচে, বাবা হাঁটু করে বসে যাও। হ্যাঁ হ্যাঁ, সামনে ব্ল্যাকবোর্ডটা সহ আমাদের নির্মাতারা সামনে চলে আসে। বসে যাও বাবা, বসে যাও, সবাই বসে যাও বাবা। ছোটরা ভাবিরা এদিকে চলে আসো,
সামনে চলে আসুন যারা, হ্যাঁ ছোটরা একটু সামনে চলে আসো। আর আজকে আসলে আমাদের এই ঐতিহাসিক মুহূর্তটা আমরা একটা ফ্রেমে আটকাতে চাই। এই ফ্রেমটা হচ্ছে ভালোবাসার ফ্রেম, একটি পরিবারের ফ্রেম এবং মায়ের ডাকের ফ্রেম। আমরা